ডোনাল্ড ট্রাম্প এখন ওই যে গ্রিনল্যান্ড একেবারে চিরবরফের দেশ, তাই না? চিরবরফের দেশ এখন। এটা তো আমরা আগে যখন ওই যে স্কুলে পড়ছি আমরা এ সম্পর্কে পড়ছি কি, যে বরফের দেশ, কিছু মেরু ভাল্লুক, তারপরে শিল মাস্টার ছাড়া আর কোনো মানুষজন কিছুই থাকে না। এই ইদানিংকালে এসে শুনছি যে এখানে নাকি 50-55 হাজার লোক বাস করে, এরকম। এবং আগে ভাবতাম যে এইটা মনে হয় যে উত্তর মেরু বা দক্ষিণ মেরুর মতো, এটা হলে কোনো দেশের অংশ না, এটা হুদাই একটা বিশাল ভূমিখণ্ড যেখানে খালি বরফ ছাড়া আর কিছুই নাই। ওখানে পাবলিক কী কারণে বা কোন দেশ ওইটা দখল করতে যাবে, আমাদের কিন্তু ধারণা এটাই ছিল। এখন ইদানিংকালে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প যখন বলছে যে এই গ্রিনল্যান্ড আমাদের দরকার এবং যে কোনো মূল্যে এই গ্রিনল্যান্ড আমি দখল করব, তখনই আমরা জানলাম যে এই গ্রিনল্যান্ডটা বস্তুত এটা ডেনমার্কের একটা অধিভুক্ত অংশ। যদিও আরও জানা গেল যে এই গ্রিনল্যান্ডেও নাকি একটা সরকার আছে, যেটা নাকি স্বায়ত্তশাসিত সরকার, প্রধানমন্ত্রীও আছে। ভাই, এই সমস্ত বিষয় আসলে কিন্তু আগে জানতাম না। এইটাই ডোনাল্ড ট্রাম্পের কল্যাণে কিন্তু জানলাম যে ঘটনাটা আসলে কি। এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের বরফাচ্ছাদিত একটা দেশ গ্রিনল্যান্ড, হঠাৎ করে এখানে এই ডোনাল্ড ট্রাম্পের কোপ নজর কেন পড়লো? এটা নিয়ে অনেক কথাই কিন্তু বলছে। ভিডিওতে আপনারা শুনছেন যে এই গ্রিনল্যান্ডে এখানে নাকি অনেক খনিজ পদার্থ আছে মাটির নিচে, তাও নাকি ওই যে রেয়ার আর্থ মিনারেল, যেগুলো নাকি বিশেষ করে কম্পিউটার অ্যাক্সেসরিজ, মিসাইল অ্যাক্সেসরিজ, তারপরে ওই যে মহাকাশের যে বিষয়, মহাকাশের যে যন্ত্রাংশ, এছাড়াও যুদ্ধ বিমান, এমনকি এই যে নর্মাল যে বিমান, রাডার ইত্যাদি উন্নত যে প্রযুক্তির যত আইটেম টুলস আছে, এখানে নাকি র ম্যাটেরিয়াল হিসাবে এই রেয়ার আর্থ মিনারেল ব্যবহৃত হয়। এবং আমরা তো এখন জানি যে এই রেয়ার আর্থ মিনারেলের সবচাইতে বড় সরবরাহকারী হলো চায়না। তো চায়না নাকি এই গোটা পৃথিবীতে যত চাহিদা তার 90% নাকি এই চায়না সরবরাহ করে। তো ডোনাল্ড ট্রাম্প যেহেতু জেনে গেছে যে এই গ্রিনল্যান্ডের মাটির নিচে সেই রেয়ার আর্থ মিনারেল আছে, তো তাহলে এই চায়নার ওপরে যে তার আমেরিকার যে নির্ভরতা, এটাকে কাটিয়ে উঠতে চায়। এই জন্যে এই গ্রিনল্যান্ডটা দরকার, এভাবেই কিন্তু লোকজন বলাবলির চেষ্টা করছে। কিন্তু আমার কাছে মনে হয় বিষয়টা একটু ভিন্ন। তার মধ্যে কিছু কিছু লোক অবশ্য মানে আমি যেটা মনে করি তার সাথে একমত পোষণ করছে। এখানে শুধুমাত্র ওই যে রেয়ার আর্থ মিনারেলের উপরে অধিকার পাবে আমেরিকা, এটাই যে মেইন উদ্দেশ্য তা কিন্তু আসলে না। কারণ আমরা জানি যে পৃথিবীতে এখন তো ওই যে গ্লোবাল ওয়ার্মিং চলছে, অর্থাৎ উষ্ণায়ন চলছে। এখন বিভিন্ন জায়গায় যে বরফ টরফ ছিল এগুলো কিন্তু আস্তে আস্তে গলে যাচ্ছে, এটা তো আমরা জানি, তাই না? তো এই মোমেন্টে যদি এই গ্রিনল্যান্ডের বরফও নাকি বিভিন্ন জায়গায় আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এইটার আয়তন কত? এইটার আয়তন নাকি 26 লক্ষ, হ্যাঁ, 26 লক্ষ বর্গ কিলোমিটার। চিন্তা করা যায়, বিশাল দেশ, তাই না? বিশাল দেশ, প্রায় ভারতের সমান ভূমি। তো এখানে যদি বরফ গলে যায় তাহলে কি বিশাল একটা ভূখণ্ড মানে মুক্তে পাওয়া যায় না? তো এটা তো একটা বিরাট ব্যাপার, মানে বিরাট অর্জন না গেল। এটা তো গেলে 1 নম্বর। আর 2 নম্বর যেটা, এই অঞ্চলের বরফ যদি গলে যায় তাহলে এই অঞ্চলের সাগর কী হয়ে যাবে? জাহাজ চলাচলের উপযোগী হবে। তাহলে বাণিজ্যিক রুট হিসাবে এখানে এই গ্রিনল্যান্ডের উপরে যদি অধিকার বজায় না রাখা হয়, তাহলে এই রুটে বাণিজ্য জাহাজ যে চলাচল করবে সেখানে তো মাতবাড়িও তো করা যাবে না, তাই না? এবং এই সমস্ত জায়গা যদি ওই যে ডেনমার্কের মতো ছোট্ট একটা দেশ যদি এটা দখলে রাখে, তাহলে তো মানে কি বেকার হয়ে গেল। তো এবং এই অঞ্চল যদি গলে একসময় তরল হয়ে যায়, এটা একেবারে 100% নিশ্চিত যে একসময় কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু প্রচুর বাণিজ্যিক জাহাজ চলাচল করবে। তাহলে 3টা পয়েন্ট আমরা পাইলাম। 1 হলো এখানে প্রচুর রেয়ার আর্থ মিনারেল আছে, 2 হলো বিশাল ভূখণ্ড মুক্তে পাওয়া যদি বরফ গলে যায়, উর্বর ভূমি। তো এখানে গাছপালা দীর্ঘদিন ধরে মানে হাজার হাজার বছর ধরে গাছপালা নাই, তাহলে এই জায়গাটা কিন্তু প্রচণ্ড রকম উর্বর। যদি এখানে মাটিটা বের হয়ে আসে তাহলে মুক্তে এই প্রায় 25-26 লক্ষ বর্গ কিলোমিটার জায়গা এটা পাওয়া গেল। আর নাম্বার 3 হচ্ছে কি, এই অঞ্চল দিয়ে জাহাজ চলাচলের রুটের ওপরে কি মাতবাড়ি করা যাবে, নিয়ন্ত্রণ রাখা যাবে। এই তো
কিন্তু ঘটনা আমার কাছে যেটা মনে হয়, এইগুলো অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের অন্যতম লক্ষ্য, যেগুলো বলা হলো। বাট সবচেয়ে বড় লক্ষ্য হলো যে এই দুনিয়াতে বর্তমানে যে যত বড় দেশই হোক, সে কি অন্য একটা দেশের একটা অংশ দখল করার জন্য এরকম হুমকি দামকি দেয়? না, দেয় না। এটা তো আন্তর্জাতিক রীতিনীতি বহির্ভূত, তাই না? তো গ্রিনল্যান্ড তো ডেনমার্কের একটা মানে বৈধ অঞ্চল, এটা তো স্বীকৃত, শত শত বছর ধরে স্বীকৃত, রাইট? তো এখন ডোনাল্ড ট্রাম্প কীভাবে এটা দখল নিতে চায়? যদিও ওই যে 3টা পয়েন্টের কারণে হয়তো তার এখানে কোপ দৃষ্টি পড়তে পারে, বাট তার সাথে বড় যে তার যে যুক্তি, যেটা এখনও মনে হয় বলে নাই প্রকাশ্যে, কিন্তু আমি যেটা মানে জিওপলিটিক্স চর্চা করতে গিয়ে আমার যেটা মাথায় আসছে, আমি সেটাই বলতে চাচ্ছি। সেটা হলো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে ন্যাটো গোষ্ঠী তৈরি হয়েছিল না, তো এই ন্যাটোর মেইন নেতৃত্বে কে ছিল? আমেরিকা। এবং তারাই কিন্তু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে কত 1945 সালে, রাইট? তো এরপরে যখন ন্যাটো গোষ্ঠী তৈরি হলো, তো এরপরে 55 আর 25 প্রায় গত 80 বছর, তাই না? এই 80 বছর ধরে এই ন্যাটোর একক নেতৃত্বে আমেরিকা ছিল, এবং তারাই কিন্তু ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে তারা কিন্তু এই যে পশ্চিম ইউরোপীয় দেশগুলোকে কিন্তু নিরাপত্তা দিয়েছে, খেয়াল করতে হবে। এবং জুজুর ভয় দেখিয়েছে, বা পশ্চিম ইউরোপীয় দেশগুলোও জুজুর ভয় পেয়েছে ওই যে ওই সোভিয়েত ইউনিয়ন আগে যেটা ছিল আর কি, ওই 1991 সালের আগ পর্যন্ত, যে কমিউনিজমের ভয়ে এই তারাও কিন্তু এরকম ন্যাটো দেশ গঠন করেছিল। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমেরিকার পাশে তো ওই সোভিয়েত ইউনিয়ন ছিল না। সোভিয়েত ইউনিয়ন কোথায়? এই পশ্চিমের দেশগুলোর পাশেই, তাই না? রাশিয়া। তাহলে সবচাইতে ভয়ের ব্যাপার তো হওয়ার কথা পশ্চিম ইউরোপীয় দেশগুলার, আমেরিকার তো না। আমেরিকা তো আটলান্টিকের অপর পাড়ে, তার কী সমস্যা? এখন এই পশ্চিম ইউরোপীয় দেশগুলোর বিপদের কাণ্ডারি হয়ে আমেরিকা এসে এখানে ন্যাটো গঠন করে তার মূল নেতৃত্বে থেকে রাশিয়ার হাত থেকে এদেরকে বাঁচানোর জন্য ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করেছে। এবং যে কারণে বস্তুত এখন আমেরিকার ওই যে 38 ট্রিলিয়ন ডলার হলো বার্ষিক বলছি, মানে 38 ট্রিলিয়ন ডলার হলো টোটাল তাদের ঋণ, তাই না? তো ডোনাল্ড ট্রাম্প তো ব্যবসায়িক মানুষ, সে দেখছে পশ্চিম ইউরোপীয় দেশের জন্যে আমরা এই টাকা পয়সা খরচ করছি। যদি 38 ট্রিলিয়ন ডলার খরচ করছে তা না, কিন্তু অন্তত 510 ট্রিলিয়ন ডলার তো খরচ করছি। তো ডোনাল্ড ট্রাম্প ব্যবসায়ী মানুষ, তার বক্তব্য বললো, কিরে আমি তোমাদের নিরাপত্তা দেই, আর তোমরা এই সামরিক খাতে তেমন কোনো টাকা পয়সা খরচ টরচ না করে তোমরা কি করো? মানবতা, হিউম্যানিটি, তারপরে কি সোশ্যাল সিকিউরিটি ইত্যাদির নামে তোমরা ব্যাপক টাকা পয়সা খরচ করো, এবং তোমাদের দেশে ওই বিভিন্ন আউল ফাউল থার্ড ক্লাস দেশ থেকে হাজারে হাজারে না লাখে লাখে কোটিতে কোটিতে এসে তোমাদের দেশে আশ্রয় নেয়। আর তার মধ্যে তো উগ্রপন্থী মুমিন মুসলমানও আছে, তাই না? তো এইগুলো তোমাদের দেশে আসে, আর তোমরা উদার হস্তে তাদের দান খয়রাত সাহায্য সহযোগিতা করো, আর আমাদের বিরুদ্ধে খিস্তি খেউড় করো, তাই না? আমাদের বিরুদ্ধে খিস্তি খেউড় করো। তো এতদিন ধরে আমি তোমাদেরকে রক্ষা করছি, আবার এত বিশাল পরিমাণ টাকা খরচ হয়ে গেছে, তো এখন এইটা তো আর চলবে না। এখন ন্যাটোর মধ্যে থাকতে গেলে তোমাদের বার্ষিক ব্যয় তো বাড়াতে হবেই। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে, এতদিন যে ইনভেস্টটা করছে এটা কোথায় যাবে? এটা কি মুক্তে নাকি? এটা কি মাগনা? না। পলিটিশিয়ান জেনুইন হলে ডোনাল্ড ট্রাম্প হয়তো এটা এভাবে ডিরেক্টলি বলতো না, কিন্তু সে তো ব্যবসায়ী, সে তো চিন্তা করছে এটা উসুল করতে হবে। এবং আমার ধারণা এই গত 80 বছর ধরে এই ইউরোপের জন্য যে খরচ টরচ করছে না ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার, ওইটার বাবদই সে এটা দখল করতে চায়। অ্যান্ড ডাইরেক্টলি তো বলছে না। আমার ধারণা দেখবেন যে কয়েকদিনের মধ্যে সেটা বলবে। আমি একেবারে গ্যারান্টি, ডোনাল্ড ট্রাম্পকে যদি আপনারা বুঝেন, দেখবেন যে ও তো আসলে কোনো কিছু গোপন রাখে না, ডাইরেক্টলি বলে দেয়, তাই না? দেখবেন যে এইটা নিয়ে যদি ইউরোপিয়ান দেশগুলো বেশি ঘাউড়ামি করে আর কি, এই ডোনাল্ড ট্রাম্পের যে এই গ্রিনল্যান্ড দখলের এগেনস্টে যদি এই পশ্চিম ইউরোপীয় দেশগুলো যদি ঘাড়ামি করে এবং একাট্টা হয়ে যদি আমেরিকার বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে ডোনাল্ড ট্রাম্প বলবে, তোদের পিছনে আমি এই আমেরিকা গত 80 বছরে 10 ট্রিলিয়ন ডলার ব্যয় করছে, এই টাকা ফেরত দে, এই টাকা আগে ফেরত দে। আর যদি ফেরত দিতে না পারিস তাহলে আমি গ্রিনল্যান্ড দখল করবো, ব্যাস, তোরা যা পারিস সেই কর।
আমার ধারণা ঘটনাটা কিন্তু এরকম, একেবারে কমপ্লিটলি বৈষয়িক, ব্যবসায়িক, এবং এটা ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষের পক্ষে সম্ভব, কারণ সে তো আসলে ক্যারিয়ার পলিটিশিয়ান না। ক্যারিয়ার পলিটিশিয়ান হইলে মনে করেন একটু তেনা পেঁচিয়ে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতো। ডোনাল্ড ট্রাম্প তো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে না, বলতে পারে না, অনেকটা আমার কিসিমের। আমিও কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে খুব একটা কথা বলতে পারি না। তো যাই হোক, আপনারা শুনবেন খুব মানে কিছুকালের মধ্যেই দেখবেন যখন ডোনাল্ড ট্রাম্প এটা দখল করতে যাবে বা পদক্ষেপ নিবে, স্বাভাবিকভাবে পশ্চিম ইউরোপীয় দেশগুলো তো এটার এগেনস্টে তার ঐক্যবদ্ধ হয়ে কিছু বলার চেষ্টা করবে, তাই না? তখন দেখবেন যে বলবে যে আমরা এত, মানে যেটা আগে বললাম যে $10 ট্রিলিয়ন খরচ করছি তোমাদের পিছনে, অতএব এখন আমরা এটা নেব, যেহেতু এই টাকা তোমরা দিতে পারবো না, এটা নেবো। আর এখানে তো ডেনমার্কের কোনো ইয়ে নেই, ফায়দা নেই, ছোট্ট একটা ডেনমার্ক, তাই না? তো ওই বিশাল অঞ্চল এটা নিয়ন্ত্রণও করতে পারে না, নিয়ন্ত্রণ করার মতো সম্পদ বা কোনো কিছু তার নাই। তো খামোখা তার নাম কাওয়াজে থাকবে কেন? এমন যদি হতো এখানে ডেনমার্কের কোটি কোটি লোক বসবাস করে এবং এটা আসলে ডেনমার্কের সাথে সংযুক্ত, তাহলে তো আর বিষয়টা এরকম ছিল না। যেহেতু এটা একটা বিচ্ছিন্ন দ্বীপ, আর এখানে ডেনমার্কের এরকম নিয়ন্ত্রণও নেই, নাম কাওয়াজে তার মালিকানা। তো এখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষে এটা দখল করা জোর করে প্রথমত টাকা পয়সা দিয়ে কিনতে চেয়েছে, তাই না? আমার মনে হয় ডেনমার্কের উচিত কিছু পয়সা টয়সা নিয়ে দিয়ে দেয়া। আর যদি কিছু পয়সা টয়সা নিয়ে না দেয়, ডোনাল্ড ট্রাম্প আরও 3 বছর ক্ষমতা আছে, এই ডেনমার্ক ওই গ্রিনল্যান্ড কিন্তু নিয়েই নেবে, এবং তখন 1 পয়সাও দিবে না, তখন 1 পয়সাও দিবে না। এখন যদি ডেনমার্ক রাজি থাকে কিছু পয়সা পাইতে পারে, এরপরে মানে ফ্রি অফ কস্ট ডোনাল্ড ট্রাম্প এটা নিয়ে নিবে, এবং এখানে ওই ইউরোপিয়ান দেশগুলো কিছুই বলতে পারবে না, কিছু করতেও পারবে না। এবং অলরেডি এই গ্রিনল্যান্ডে কিন্তু আমেরিকার কিন্তু সামরিক একটা ঘাঁটি আছে। এখন এখানে আরও বেশি করে সৈন্য টৈন্য ডেপ্লয় করে তারপরে আমেরিকান পতাকা তুলে দিয়ে বলবে যে এখন থেকে এটা আমেরিকা। আর ওইখানের জনগণকে বলবে, ডোনাল্ড ট্রাম্প বলছে যে ওই গ্রিনল্যান্ডের লোকজন কী মনে করলো না করলো এতে আমাদের কিছু যায় আসে না, গ্রিনল্যান্ড আমাদের দরকার, ব্যাস আমরা দখল নেব। আমার ধারণা এইটা। আর যদি মনে করেন যে একেবারে বেশি শত্রুতা না তৈরি করে গ্রিনল্যান্ড চায়, তাহলে হয়তো ডেনমার্ক বলবে ঠিক আছে, এটার আয়তন তো 25 লক্ষ কিলোমিটার, তো যেসব অঞ্চলে ওই যে শহর টর আছে, যে লোকজন আছে, ওই যে কত 55-56 হাজার, তাই না? ওই অঞ্চলটা খালি তোমার নিয়ন্ত্রণ থাকবে, আর বাকিটা আমার। মানে ডোনাল্ড ট্রাম্প এইটা বলবে, শুধু ওইটুক তোমার আর বাকিটা আমার। দেখবেন যে ঘটনা এটা ঘটবে। ধন্যবাদ।